আসসালামু আলাইকুম। উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা ভাবতেছেন যে হাঁস খামার করবেন আর এই হাঁস খামার দিয়ে আপনারা অনেক টাকা লাভ করবেন। তাহলে আপনাদের ধারণাটা ভুল। কারণ হাঁস খামার শুধু করলেই হবে না। হাঁস খামার করার আগে হাঁস খামার সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটা বিষয় জানা দরকার। সেটা হলো হাঁস খামার করে আসলে কি লাভ হয় নাকি লস হয়। দেখেন উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা অনেকেই কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন যেখান থেকে আপনারা ভাবেন যে হাঁস খামার করলে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। আসলে হাঁস খামারের এই লাভের আড়ালে যে লস রয়েছে সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। কারণ আপনি যখন হাঁস খামার করবেন, প্রায় 90 থেকে 95% লোকে কিন্তু হাঁস খামার করে প্রথম দিকে লস করে, এবং লস করে কিন্তু সর্বশান্ত হয়ে যায়। তবে অনেকেই কিন্তু যারা বুঝে শুনে জেনে শুনে হাঁস খামার করে তাদের কিন্তু আল্লাহর রহমতে কোনো লস হয় না। তাইলে আপনি যদি হাঁস খামার করে লস না করতে চান, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। আশা করি এই ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই দেবো কিভাবে হাঁস খামার করবেন, এবং হাঁস খামার করলে আপনি লস করবেন না, এবং হাঁস খামারে বিভিন্ন রোগ ব্যাধি, হাঁসের ডিম উৎপাদন বিক্রি, তারপরে আপনার ঘর নির্ণয়, তারপরে হাঁসের গ্রেডিং, তারপরে বাচ্চা কিভাবে রাখবেন, বোর্ডিং সিস্টেম, এটাকে পানিতে কতদিন পরে রাখবেন, ইত্যাদি ইত্যাদি সকল বিষয় সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা যারা বেকার বসে আছেন বা অনেকে আছে যে বিভিন্ন রকমের চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করেন, তা আপনারা কিন্তু বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখেন যে হাঁস খামার করে এত টাকা লাভ, এ লাভ তা লাভ, কোটিপতি হওয়া যায়, লাখপতি হয় দ্রুত করে। আসলে হাঁস খামার এমন একটা প্রজেক্ট যেগুলো যদি আপনার কপালে থাকে তাহলে কিন্তু আপনি অতি দ্রুত অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি লাখপতি হতে পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার কপাল লাগবে এবং আপনার কিছু নির্দিষ্ট প্রমাণ, আপনার কিছু উদ্দেশ্য থাকা দরকার। আপনি শুধু হাঁস খামার করলেন, শুধু টাকা খরচ করলেন, তাহলে কিন্তু হবে না। কারণ পরিশ্রম এমন একটা বিষয়, যদি এটা আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি হাঁস খামারে লস করবেন। আমি বলি আপনাদেরকে, হাঁস খামার করতে গেলে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে দেখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে পরিশ্রম। এই হাঁস খামার করতে গেলে আপনাকে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হবে। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে হাঁসের পিছনে লেগে থাকতে হবে। আপনি ভাবতেছেন যে সন্ধ্যা পর্যন্ত করলেই হয়ে যাচ্ছে, না। সন্ধ্যার পরেও কিন্তু আপনার হাঁসের ঘরে কাজ আছে। আপনি সকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু একভাবে হাঁসের পাশে আপনাকে কিন্তু লেগেই থাকতে হবে। সন্ধ্যার সময় আপনি হাঁসগুলো যখন ঘরে তুলবেন, ঘরে তোলার পরে কিন্তু রাতের বেলা আবার যদি ডিম পাড়া হাঁস হয়, ওদের কিন্তু ভিতরে পানির ব্যবস্থা করতে হবে, বিভিন্ন মেডিসিনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ হাঁসগুলোকে যত্ন করতে হবে। অর্থাৎ সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আপনাকে এই হাঁসের পার লেগেই থাকতে হবে। আবার আপনি যদি বাচ্চা হাঁস কেনেন তাহলে তো আপনার আর ঘুম নেই। কারণ সকাল থেকে শুরু করে রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা পর্যন্ত আপনাকে আর জেগে থাকতে হবে। কারণ বাচ্চা হাঁসের আর বেশি সমস্যা হয়। কোন হাঁসটা খাইছে না, কোন হাঁসটা বেশি সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগলো নাকি, জ্বর লাগলো বা পানিতে ভিজলো কিনা, এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তা আমরা প্রথমে হাঁস খামার করার আগে আহ, অনেক বিষয়টা আসলে জানা দরকার। তবে যেহেতু সময় কম, সেজন্য আমরা একেবারে স্বল্প সময়ের ভিতরে কি কি জিনিস আপনাকে একদমই না জানলেই নয়, সেই বিষয়গুলো আমি আপনাকে বলি। দেখেন, যারা আপনারা একেবারে নতুন উদ্যোক্তা, বা যারা আপনারা হাঁস খামার করতেছেন, অনেকে হাঁসের খামার করে ফেলেছেন, তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন বা হবেন। অনেকে আছে হাঁসের অর্ডার দিয়ে ফেলেছেন যে আমি অমুক তারিখে 100, 200 বা 500 হাঁস তুলবো। আবার অনেকে এসে ভাবতেছেন যে আমি তুলবো। তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে থাকতে পারেন এবং আপনারা ইনশাল্লাহ উপকার হতে পারেন। কারণ আমি প্রথমে আপনাদেরকে বলি যে হাঁসের ঘরটা, আসলে হাঁসের ঘরটা কেমন হওয়া উচিত। একেবারে সংক্ষেপে আমি আপনাদের বলবো যে হাঁসের ঘরটা কেমন হওয়া উচিত। সেটা হলো, হাঁসের ঘরটা আপনার টেম্পোরারি হতে পারে এবং পার্মানেন্ট হতে পারে। টেম্পোরারি ঘর বলতে এমন সিস্টেম যেটা হলো স্বল্প সময়ের জন্য। আপনি মনে করেন যে একবার হাঁস খামার করবেন, যেখান থেকে লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা বোঝার জন্য। যদি আপনার লাভ হয় তাহলে আপনি ভবিষ্যতে বড় করে করবেন, সেটাকে বলা হয় টেম্পোরারি। সেই সেই জিনিসটা আপনি একেবারে অল্প দিনে করতে পারেন, সেক্ষেত্রে আপনার একেবারে কম টাকা দিয়ে। অর্থাৎ আপনি আপনার বাড়িতে যদি বাঁশ কাঠ এবং যদি আপনার যদি পাটকাঠি এগুলো থাকে, তাহলে কিন্তু আপনি একেবারেই ঘর তৈরি করতে পারেন। দেখেন, আমার কিন্তু দুইটা ঘর দেখা যাচ্ছে। একটা কিন্তু আমি করেছি খুব ভালো মানের মিস্ত্রি দিয়ে, আর একটা আমার ভিডিও যে ডান পাশে যে ঘরটা, ওইটা কিন্তু আমি নিজেই করেছি। ওই ঘরটা করতে কিন্তু আমার 5,000 টাকা খরচ হয়েছে। আর বাম পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওই ঘরটা করতে গিয়ে মিস্ত্রি দিয়ে করেছি, ওই ঘরটা প্রায় আমার 50,000 টাকা খরচ হয়েছে। তাহলে ওই বাম পাশে ঘরটা কিন্তু আমার প্রতি 50,000 টাকা খরচ হয়েছে, কি জানেন? ওইটা কিন্তু পার্মানেন্ট করছি, আর ডান পাশেটা কিন্তু আমি টেম্পোরারি করছি। কারণ আমি দুইটা ঘর করছি যাতে আমার আহ স্থায়ীভাবে ঘরটা থেকে যায়। তাহলে ঘর আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে, যদি আপনার উদ্দেশ্য থাকে অনেক দিন ধরে আপনি হাঁস পালন করবেন, তাহলে আপনি ভালো করে একটা ঘর তৈরি করবেন। আর যদি মনে চায় যে না, আমি কিছুদিন পরে হাঁস যদি লাভ লস যাই হলো আমি আর রাখবো না, এক প্রজেক্টে শেষ, তাহলে আপনি একদমই অল্প টাকার ভিতরে ঘর তৈরি করতে পারেন। এবার আমি আসি হাঁসের বাচ্চা।
আচ্ছা, এবারে আসি আমরা হাঁসের বাচ্চা নির্ণয় পদ্ধতি। আপনি কখন হাঁসের বাচ্চাটা তুলবেন এবং কি ধরনের হাঁস দিয়ে খামার শুরু করবেন? দেখেন, আপনি যদি আ কি বলে? যে আপনি যদি ডিম উৎপাদন করার জন্য যদি হাঁসের খামার করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করতে হবে। আর আপনি যদি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার না তৈরি করেন, তাহলে কিন্তু আপনি ডিম উৎপাদন করে আপনার কিন্তু লস। কারণ ক্যাম্বেল হাঁসে সবচাইতে বেশি ইনশাআল্লাহ ডিম পারে। আর অন্য হাঁসে কিন্তু অত ডিম পারে না। অনেকে বলে যে ব্ল্যাক হোল বা ইন্ডিয়ার রানার এগুলো মোটামুটি ডিম পারে। ভাই, ওগুলো পারে কিন্তু কম। খাকি ক্যাম্বেল কিন্তু আপনার 95 থেকে 97 পর্যন্ত ডিম ইনশাআল্লাহ পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু যদি বাচ্চা হাঁস দিয়ে করেন, তো অবশ্যই এ গ্রেডের মেয়ে বাচ্চা দিয়ে খামার করবেন। আর যদি আপনি সরাসরি বড় হাঁস দিয়ে করতে চান, তাহলে তো এটা আপনার জন্য আরো ভালো। কারণ আপনারা যদি ছোট থেকে বড় করতে অনেক হাঁস মারা যায়, বিভিন্ন সমস্যার জর্জরিত হন। আপনি যদি একবারেই 3 মাস বা 3.5 মাস বা 2 মাস বা 2.5 মাস বয়সে হাঁস পান, সেক্ষেত্রে যদি আপনার একটু দাম বেশিও নেয়, তাহলে আপনি এ গ্রেডের বাচ্চা হইছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। কারণ যখন বড় হবে, তখন কিন্তু আপনি সেই হাঁসগুলোর চলাফেরা এবং গঠন থেকে বুঝতে পারবেন যে হাঁসটা ২ মাসে কতটুকু বৃদ্ধি পেয়েছে। তার মানে বাচ্চাটা কি এ গ্রেডের বাচ্চা, না বি গ্রেড, না সি গ্রেড। সেক্ষেত্রে আপনি ক্যাট ফুড বা বিভিন্ন বি গ্রেড, সি গ্রেড বাদ দিয়ে আপনি কিন্তু এ গ্রেডের হাঁসগুলো কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। আপনি দাম একটু বেশি গেলেও আপনাকে যদি আপনি ৩ মাস, ২ মাস, ২.৫ মাস বয়সের হাঁস পান, এটাতে আপনি খামার করলেই ভালো। আর যদি আপনি ওই বয়সে হাঁস না পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে বাচ্চা হাঁস দিয়ে করলেও আপনার প্রবলেম নেই। আপনি করতে পারেন। তাই এটা গেলে হচ্ছে যে আপনার বাচ্চার ব্যাপারটা। আর আমি একটা কথা বলি যে আপনি খামারে শুধু পুরুষ হাঁস রাখবেন নাকি মেয়ে হাঁস রাখবেন, নাকি পুরুষ মেয়ে উভয় হাঁস রাখবেন। দেখেন, আমি আপনাদেরকে বলি, যদি আপনারা শুধু ডিম উৎপাদন করতে চান, তাহলে অবশ্যই মেয়ে হাঁস রাখবেন। কোনো পুরুষ হাঁস আপনারা খামারে রাখবেন না। কারণ একটা পুরুষ হাঁস কিন্তু ৩ টা মেয়ে হাঁসের সমান আপনার খাবার খায়, আর ওই খাবার খাওয়াটাই লস। কারণ ও দিয়ে আপনার কোনো কাজ নেই। আপনি যেহেতু ডিম উৎপাদনই করবেন, সেহেতু আপনার কোনো পুরুষ হাঁস খামারে রাখার দরকার নেই। আমি বলব, আপনার কোনো পুরুষ হাঁস খামারে রাখবেন না। একবারে যদি আপনি ১০০ হাঁস দিয়ে খামার করেন, ১০০ র ভিতরে ১০০ টাই আপনি মেয়ে হাঁস কিনবেন। যদি ৫০০ হাঁস দিয়ে খামার করেন ডিম উৎপাদন করার জন্য, তাহলে ৫০০ র ভিতরে ৫০০ মেয়ে হাঁসই দিয়ে আপনি খামার তৈরি করবেন। একটা পুরুষ হাঁসও রাখবেন না। তাহলে আপনি তাহলে কি ঘর তৈরি এবং আপনার হাঁসের বাচ্চা বা বড় হাঁস যেটাই হোক না কেন, আপনি কিন্তু সেটা বুঝলেন। এবারে আসি আমি ব্রুডিং সিস্টেম। দেখেন, ব্রুডিং কিন্তু অনেকটা ঝামেলা। আপনি কিন্তু ব্রুডিং এর জন্য আমার বিভিন্ন ভিডিও দেওয়া আছে যে ব্রুডিং কিভাবে করতে হয়, আপনার সেই ভিডিওগুলো দেখবে। তবে আমি আপনাকে বলি যে হাঁস তৈরি করতে গেলে কিন্তু ব্রুডিং আপনার ৫ থেকে ৭ দিন এই এই সময়টা পর্যন্ত আপনারা ব্রুডিং করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সব দিক থেকে ভালো হবে। আর আরেকটা বিষয় বলি, যে ১ম কতদিন আপনি ফিড দিবেন। দেখেন, ১ম হচ্ছে ১৫ থেকে ১৬ দিন আপনি একটানা ফিড দিবেন। এর ভিতরে অন্য কোনো খাবার দিবেন না। ১৫ থেকে ১৬ দিন পরে আপনি বাচ্চাগুলো যখন পানিতে নামাবেন, তখন এগুলোকে মিক্সড খাবার দিতে পারেন। হাঁসের দানাদার খাবার, বিভিন্ন উপাদান, ধান, আ গম, তারপরে আপনার ভুট্টা ভাঙ্গা, খুদ, ফিড, ধানের কুড়া, এই গুলো আপনি একসাথে মাখায়ে আপনি খাবার তৈরি করে এদেরকে দিতে পারেন। দিলে সবথেকে ভালো হবে। তাছাড়া আপনি শুধু ফিড খাওয়াই যান, তাহলে কিন্তু আপনি লস করবেন। এটা হচ্ছে আরেকটা বিষয় গেল। আরেকটা হলো যে ভ্যাকসিন। ভ্যাকসিন আপনি কতদিন বয়সে দিতে পারবেন? দেখেন, ১ম ভ্যাকসিন দেবেন আপনি ডাক প্লেগের, সেটা হচ্ছে ৩০ দিন বয়সে। আপনি ২য় ভ্যাকসিন দেবেন ডাক প্লেগের বুস্টার ডোজ, সেটা দেবেন ৪৫ দিন বয়সে, এবং ৬০ দিন বয়সে দেবেন আপনি হলো কলেরা ভ্যাকসিন। তাহলে আপনাকে, যদি আপনাকে হাঁস খামার করতে চান, তাহলে ৩ টে ভ্যাকসিন অবশ্যই আপনাকে দিতে হবে। একটা হলো ডাক প্লেগ ১, ডাক প্লেগ ২ এবং কলেরা। ডাক প্লেগ ১ নম্বর ডাক প্লেগ দিবেন ৩০ দিন বয়সে, ২ নম্বর ডাক প্লেগের ভ্যাকসিন দিবেন ৪৫ দিন বয়সে, এবং বুস্টার ডোজ দিবেন হচ্ছে যে আপনি ৬০ দিন বয়সে। তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়। অনেকে বলেন যে, "ভাই, আমার কিন্তু ৩২-৩৩ দিন হয়ে গেছে, আমি ডাক প্লেগের ভ্যাকসিন দিতে পারি নাই। আমার হাঁস ছিল অসুস্থ। আমি কি করতে পারি?" আমি আপনাদেরকে বলব, আপনার যদি হাঁসের বয়স যদি ৪০, ৪৫ বা ৫০ দিনও হয়, কোনো প্রবলেম নেই। আপনার হাঁস যখনই সুস্থ হবে, তখনই আপনি ডাক প্লেগের ভ্যাকসিন দিয়ে দেবেন। তো ডাক প্লেগের ২য় ডোজ দেওয়ার পরে কিন্তু আপনি তারপরে ১৫ দিন গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ডাক কলেরার ভ্যাকসিন দেবেন। কারণ আপনি আর যদি ডাক কলেরার ভ্যাকসিন মনে করেন যে আপনি দেন নাই, আপনি শুধু ডাক প্লেগের একটা ডোজ দিয়েছেন ৩০ দিন বয়সে, আপনার হাঁসের বয়স হয়ে গেছে ১০০ দিন। আপনি ডাক প্লেগও দেন, ডাক কলেরাও দেন নাই। সমস্যা নেই। আপনার হাঁস যদি সুস্থ সবল থাকে, আপনি ১০০ দিন বয়সে ডাক প্লেগের বুস্টার ডোজ দিয়ে দেবেন, এবং আপনার তার ১৫ দিন পরে আপনি কলেরা ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই। আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি যে, ভ্যাকসিনের পরে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ অনুসারে আপনাকে এদেরকে জ্বর এবং আ যদি কোনো রকমের ইনফেকশন না করে, তার জন্য কিন্তু ওষুধ খাওয়াতে হবে। আর যদি আপনারা ডাক্তারের পরামর্শ না নিতে চান, তাহলে আমার একটা ভিডিও আছে যে ভ্যাকসিনের পরে কি ওষুধ দিতে হয়, সেই ভিডিওটা দেখে আসবেন। ইনশাআল্লাহ আপনারা টের পেয়ে যাবেন যে ভ্যাকসিনের পরে কি ধরনের ওষুধ দিতে হয়।
তাহলে এই বিষয়টা আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে যে কৃমির ডোজ। কৃমির ডোজ যদি আপনারা করতে চান, অর্থাৎ যদি আপনি ডিম উৎপাদন করতে চান, তাহলে কৃমির ডোজটা অবশ্যই করাতে হবে। এই কৃমির ডোজটা কিন্তু এত গুরুত্বপূর্ণ তা বলার মতো না। ৩ মাস বয়স যখন হবে তখন আপনি কৃমির ডোজটা করাবেন। যখন আপনার হাঁসের বয়স ৩ মাস তখন আপনি কৃমির ডোজ করাবেন। এই কৃমির ডোজ করাতে গেলে আপনি আপনার নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি কৃমির ডোজ করাবেন। কারণ কৃমির ডোজটা একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য কিন্তু আপনি কম বেশি হইতে পারে। বেশি হলে কিন্তু হাঁস গুলো মারা যেতে পারে। কম হলে সমস্যা নেই। এইজন্য পশু হাসপাতালে যেয়ে যদি আপনি আপনার হাঁসের সঠিক বয়স এবং ওজন বলতে পারেন, তাহলে কিন্তু ডাক্তাররা আপনাকে বলবে যে আপনি এই ওষুধটা এত পরিমাণ খান। কোনো প্রবলেম নেই। আপনি খাওয়াই দেবেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি ডাক্তারের কাছে যাবেন না, তাহলে আমার একটা কৃমি ডোজ নিয়ে একটা ভিডিও আছে। যে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। ইনশাআল্লাহ আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। তাহলেই আপনার মোটামুটি ডিম পাড়ার আগ পর্যন্ত আপনার একটা ধারণা হয়ে গেল। এবার আপনার কয়শো হাঁসে কত গ্রাম খাবার খাবে এবং কত টাকা প্রয়োজন। দেখেন আপনি যদি ৫০ টা হাঁস দিয়ে খামার শুরু করেন, ৩০ টা হাঁস দিয়ে খামার শুরু করেন বা ১০০ টা বা ২০০ বা ১৫০ বা ২৫০ বা ৫০০ বা ৩০০, আমি ১৫০০ হাঁস পর্যন্ত বিভিন্ন রকমের ভিডিও দিছি আমার চ্যানেলে। আপনারা দেখে আসতে পারেন যে আপনার ১০০ হাঁস পালতে কত টাকা লাগবে এবং আয় ব্যয় হিসাবটা, ৫০০ হাঁস পালতে কত টাকা লাগবে এবং কত টাকা লাভ হয় এবং প্রথম মাসে কত টাকা থাকে। তাহলে আপনাকে যদি যে কয়টা হাঁস পালন করবেন আপনাদের সেই আ পরিমাণ আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে উল্লেখ করে দিয়েছি। সর্বনিম্ন একদম সর্বনিম্ন মনে করেন যে যেখানে আপনার ১০০ হাঁস পালন করলে যদি আপনার প্রতি মাসে ২০,০০০ টাকা লাভ হয়, আমি কিন্তু সেখানে বলছি যে ১৮,০০০ টাকা লাভ। যদি ২০০ হাঁস পালন করলে প্রতি মাসে আপনার ৪০,০০০ টাকা লাভ থাকে, আমি কিন্তু বলছি ২০০ হাঁস পালন করলে প্রতি মাসে আমার ৩০,০০০ টাকা লাভ থাকবে। কারণ আমি কিন্তু একেবারেই লাভের সংখ্যাটা কমায় দিছি। কারণ আমি কোন মানুষের ক্ষতি করতে চাই না। আমি চাই যে সবাই সঠিকটা জানুক। আমারটা কম থাক। আমি ১০০ হাঁস পালন করলে যদি তার ২০,০০০ লাভ করে, আমি ভাই বললাম ১৫,০০০ টাকা। আপনি যখন ২০,০০০ টাকা লাভ করবেন তখন আমাকে ধন্যবাদ দেবেন যে ওই বড় ভাইয়ের কথা শুনেছিলাম। ভাই হলো আমার একটা সঠিক পরামর্শ দিয়েছিল। যাই হোক, তাহলে আপনারা বিভিন্ন হাঁসের এই বিষয়টা আপনারা ভিডিওগুলো দেখবেন। এবার খাদ্য খাবার। দেখেন খাদ্য খাবার হলো আপনাকে অবশ্যই ধান দেবেন না, আপনারা দানাদার খাদ্য দেবেন। আর যদি কেউ ধান দিতে চান তাহলে প্রবলেম নেই। ধান দিলে আপনার হাঁসে ৬ মাসেও ডিম আসবে না। আর যদি আপনি বিভিন্ন দানাদার খাবার বা মিক্সড খাবার দেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইনশাআল্লাহ ৩ মাস, আমার যেমন ৩ মাস ২৪ দিনে ডিম হয়েছিল, আপনাদেরও ওরকম ৩ মাস ২৪ দিন বা ৪ মাসের কাছাকাছি সময় ইনশাআল্লাহ ডিম এসে যাবে। আর কি খাবার দেবেন আমার বিভিন্ন ভিডিও আছে। আমি অনেক ভিডিওই বলেছি যে কি খাবার দিলে আপনারা এই হাঁসগুলোকে অ্যা দ্রুত ডিম আসা যায় সেই খাবারগুলো দিতে পারেন। একটা হলো যে আপনার আ মেডিসিন। কি মেডিসিন দিলে হাঁসগুলো সবসময় সুস্থ এবং সবল থাকে। শুধু আমি এইটা একটু সংক্ষেপে আলোচনা করি। দেখেন, আপনার হাঁসগুলোকে আপনি সবসময় যদি সুস্থ সবল রাখতে চান, গরম হোক, শীত হোক, বর্ষা হোক, যেকোনো সময় আপনাকে ৩ টা ওষুধ সবসময় আপনি একটু আ ১০ দিন ১৫ দিন গ্যাপ দিয়ে চালায় দিবেন। সেটা হলো ১ নাম্বার জিঙ্ক। জিঙ্ক আপনি ৫ দিন চালায়ে ৩ দিন ৪ দিন গ্যাপ দিয়ে বা আবার ১ সপ্তাহ গ্যাপ দিয়ে আবার আপনি চালাতে পারেন ৫ দিন। এভাবে জিঙ্ক চালাতে পারেন। আরেকটা হলো আপনার যদি আপনি জিঙ্ক চালান তাহলে অন্য কোনো ওষুধ চালাবেন না। আপনি যদি জিঙ্ক না চালান তাহলে আপনি রেনা WS এবং লাইসোভেট এইটা আপনি ৫ দিন চালাবেন। ৫ দিন চালানোর পরে আপনি ১ সপ্তাহ গ্যাপ দিবেন। আবার ৫ দিন চালাবেন। ৫ দিন চালানোর পরে আবার ১ সপ্তাহ গ্যাপ দিবেন। ইচ্ছা করলে আপনি এভাবে ১ মাস ২ মাস কন্টিনিউ করতে পারেন। ১ সপ্তাহ গ্যাপ দিয়ে। তবে লাইসোভেট এমন একটা ওষুধ, ইচ্ছা করলে আপনি এইটা আ ১ মাস ২ মাস একভাবে এক নাগালে আপনি চালাতে পারেন। কোনো ওষুধ কোনো প্রবলেম নেই। এবং আপনি যদি রেনা WS এবং লাইসোভেটটা আপনি ১ মাস কন্টিনিউ করেন গ্যাপ দিয়ে, তাহলে আপনার হাঁস দ্রুত সময়ের ভিতরে এগুলো বড় হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত সময়ের ভিতরে এগুলো বৃদ্ধি পায় এবং হাঁসের দ্রুত সময়ের ভিতরে ডিম চলে আসে এবং এতে দ্রুত সময়ের ভিতরে গ্রোথ তৈরি হয়। তাহলে আমি কিন্তু হাঁসের বেসিক বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমি এখন শেয়ার করলাম। অর্থাৎ আপনার হাঁস পালতে গেলে কোন বিষয়গুলো আপনার খেয়াল করতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম। এইবার আমি বলি আরেকটা মূল বিষয়, যদি আপনার বাড়ির পাশে যদি কোনো অ্যা আ খোলা আ নদী-নালা, খাল-বিল, হাওর-বর থাকে, তবে সেই ক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট, আপনি সেখানে আপনার হাঁসগুলোকে আপনি চড়াবেন, সেখানে হাঁসগুলো খাওয়াবেন। তাহলে আপনার খাদ্য খাবার প্রায় 50% কমে যাবে এবং 50% হাঁস সেখানে আপনার খেয়ে বেড়াতে পারবে। আর যদি আপনার নদী-নালা, খাল-বিল, হাওর-বর বা পুকুরও না থাকে, তাহলে কি আপনি হাঁস পালন করতে পারবেন না? অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেখানে আপনার হাঁস রাখবেন সেখানে ছোট একটা গর্ত তৈরি করবেন। সেখানে একটু পানি দিবেন। আপনার হাঁসগুলোই সেখানে গোসল করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। মোটামুটি এই হলো আপনার হাঁস পালনের